চিটাগং আসলে অনেক দিন ধরে, বাংলাদেশ তো আমরা বেশি নতুন না, 50 বছর বয়স, কিন্তু চট্টগ্রাম একটা শহর হিসেবে, পোর্ট হিসেবে, ইনফ্যাক্ট চলমি ম্যাপে, এশিয়ার যে ম্যাপ প্রথম, আই থিঙ্ক ইটস ইন 2nd সেঞ্চুরি, তখনকার ম্যাপেও, তার মানে চিটাগং সবসময় স্পেশাল ছিল। কিন্তু আমাদের জন্য আসলে চিটাগং আরো এক্সট্রা স্পেশাল কেন? কারণ হচ্ছে যে আমরা যেই লং টার্ম ভিশনটা নিয়ে কথা বলেছি, আপনারা দেখেছেন যে বিনিয়োগ সম্মেলনে আমরা বাংলাদেশকে নিয়ে একটা অ্যাম্বিশনের কথা বলেছি। আমরা বাংলাদেশকে কিরকম জায়গায় দেখতে চাই, শফিক ভাই মেনশন করলেন যে সেন্টার পিস, বা আমরা যেটা কোহিনূর বলি, যে সেটা আসলে চিটাগং। বিকজ চিটাগংকে যদি আমরা ঠিকভাবে দাঁড় করাতে না পারি, তাহলে এই পুরো প্ল্যানটা কোনোভাবেই কাজ করবে না। Whether you talk about Chittagong's production capability, commercial industrialization এর পিসটা, এবং চিটাগং বলতে আমি পুরো ডিভিশনকে যদি বুঝাই, আমাদের বাংলাদেশের ম্যাপের জিওগ্রাফিক বেনিফিটটা পায় যে চট্টগ্রামের সাথে যে কোনোভাবেই সি কানেক্টিভিটি বলেন, যে কোনো ধরনের কানেক্টিভিটি বলেন, ইটস স্ট্র্যাটেজিক্যালি ভেরি ওয়েল লোকেটেড। সো এখন খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে দেখেন, আমাদের সবসময় আমরা যে মানে বাংলাদেশের গল্পটা বলি, যে একটা ছোট্ট ফ্যাক্ট আছে, এই ফ্যাক্টটা খুবই স্ট্রং এবং খুবই পাওয়ারফুল একটা ফ্যাক্ট। আগামী 10, 15, 20 বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান, তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি, তাহলে দেশ একদিকে যাবে, আর যদি করে দিতে না পারি, তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে। এবং দিস উইল মেক অর ব্রেক বাংলাদেশ ইন দ্য লং রান। তো একই সাথে আরেকটা স্ট্যাটিস্টিক সবাই খুব রেগুলারলি বলেন, এগুলা ইটস এ ওয়েল স্টাবলিশ স্ট্যাটিস্টিক, সেটা হচ্ছে যে আমাদের যে মিডল ক্লাস, সেই মিডল ক্লাসের নাম্বারটা এখন প্রায় 35 মিলিয়ন, 3.5 কোটি। তো 3.5 কোটি মিডল ক্লাস, মালয়েশিয়ার টোটাল পপুলেশনই 3.5 কোটি। ফ্রম স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে শুরু করে তারা কি এক্সপেক্ট করে তাদের ডে টু ডে লাইফে, এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তারা ট্রাভেল করবে ডিফারেন্ট ভাবে, তারা যেসব জিনিস কনজিউম করবে সেগুলো হয়তো কিছু লোকাল হবে, কিছু ফরেন হবে, অনেক কিছুই হতে পারে, এবং তারা গ্লোবালি কানেক্টেড হবে। তো এই ব্যাকড্রপে যখন আমরা একটা লং টার্ম ভিশন দাঁড় করানোর চেষ্টা করছি যে বাংলাদেশ একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হবে, যেখানে সবাই এসে প্রডিউস করে বাংলাদেশের লোকাল মার্কেটে, রিজনাল মার্কেটে সেল করবে, আবার বাইরে নিয়ে যাবে, এই পুরাটাতে আই কাম ব্যাক টু দ্য সেম প্রপোজিশন যে চিটাগং হ্যাজ টু বি দ্য সেন্টার পিস। ইট হ্যাজ টু বি দ্য সেন্টার পিস। কোন কোন জায়গায় হবে? প্রথমটা হচ্ছে যে the manufacturing revolution we are planning to do. স্পেশাল ইকোনমিক জোনের ঘোষণা দিয়েছি, সেটা আনোয়ারাতে অলরেডি কোরিয়ান ইপিজেড আছে, which is about to grow a lot, because আমরা আমাদের কিছু প্রবলেম রিজলভ করার চেষ্টা করেছি। মিরেশ্বরাইতে আমাদের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন যেটা আছে, সেটাও আমরা মনে করছি যে বাংলাদেশের ইকোনমিক জোনের মধ্যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ইকোনমিক জোন। তো সেটার জন্য যে জায়গা দেখা হচ্ছে, ওই ন্যাশনাল কমিটি দেখছে যে জায়গাগুলো এই মুহূর্তে কনসিডার করা হচ্ছে, 2-3টা জায়গা, প্রত্যেকটাই চট্টগ্রাম। তো ইভেন্চুয়ালি ফ্রি জোনটাও আসলে খুব সম্ভবত চট্টগ্রামের কোন একটা জায়গায় হবে। তো তার মানে আমরা বলছি যে প্রোডাকশনের মেজরিটি হবে হচ্ছে গিয়ে চট্টগ্রামে। তো যেহেতু প্রোডাকশনের মেজরিটি চট্টগ্রামে হবে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুই সাইডের কানেক্টিভিটিটাও আসলে চট্টগ্রামকে ঘিরেই আমাদের মনে করতে হবে। জানি না আপনারা জানেন কিনা, শ্রীলঙ্কার টোটাল পোর্ট আছে 7টা, এবং তারা 7 পয়েন্ট, তাদের যে ক্যাপাসিটি, হ্যান্ডলিং ক্যাপাসিটি 7.78 TEU। খুবই ছোট্ট একটা দেশ। টোটাল পোর্ট নাম্বার হচ্ছে 26। আরেকটা স্ট্যাটিস্টিক্স বলি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্ডেক্স আছে, এটার নাম হচ্ছে কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স। তো প্রথম যে 100টা পোর্ট আছে, তার মধ্যে সরকারি পোর্ট হচ্ছে মাত্র 3টা, আর বাকি 97টা পোর্টই টপ 100 পোর্টের মধ্যে। আমাদের চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ জানাই, উনি অনেক কষ্ট করছেন এবং আমাদেরকে আজকে সারাদিন ঘুরে দেখিয়েছেন বিভিন্ন জায়গা। তো the premise has to be যে we have to have the best managed ports in the world in Bangladesh, and the reason being, আমাদের তো আসলে 44 পোর্টস করার কোনো সুযোগ নাই। 7.8 মিলিয়ন TEU দিকে আমরা চলে যাব 5-6 বছরে, যদি সবগুলা প্রজেক্ট সাকসেসফুল হয়। সবগুলা সাকসেসফুল হলেও আমরা শ্রীলঙ্কার কাছাকাছি গিয়ে পৌঁছাবো। তো যেহেতু ল্যান্ড লিমিটেড এবং যেহেতু আমাদের অপশনস লিমিটেড, উই হ্যাভ টু হ্যাভ দি মোস্ট ইফেক্টিভ অ্যান্ড বেস্ট ম্যানেজ পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? তো সেই কারণে আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমরা আসলে কম্পিটিশনের সাথে ঠিকভাবে কম্পিট করতে পারছি। এই সময় লাগার কারণে আমাদের এক্সপোর্টাররা তো ফ্যান্টাস্টিক নাম্বার দিচ্ছেন লাস্ট
কয়েক মাস ধরে ওনাদেরকে অনেক ধন্যবাদ, প্রায় ডাবল ডিজিট গ্রোথ অলমোস্ট প্রতি মাসে। তো তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ওনাদের যখন একটা অর্ডার প্লেস হয় সেই অর্ডারটা ওনার ক্লায়েন্টকে ডেলিভার করতে যে সময় লাগে, ওনার কম্পিটিটর ভিয়েতনাম থেকে আরো ফাস্টার ডেলিভার করে দিচ্ছেন। তো তার একটা বড় পার্ট হচ্ছে যে আমাদের নিড টু বি আর লট মোর এফিসিয়েন্ট, যে ফ্যাক্টরি ডোর থেকে বের হয়ে কাস্টমারের দরজা পর্যন্ত পৌঁছাতে কত তাড়াতাড়ি আমরা এটাকে ম্যানেজ করতে পারি। অনেক বিদেশি ক্লায়েন্ট আছেন যারা মাল্টিপল কান্ট্রিতে অপারেট করেন, তারা কনস্ট্যান্টলি আমাদেরকে বলেন যে আমাদের পোর্ট পারফরমেন্স ইজ নট আপ টু দ্য মার্ক। তো এই সব কিছুর ব্যাকড্রপে আমার ফাইনাল যে পয়েন্টটা, যে কারণে আমি আজকে খুবই আগ্রহ নিয়ে এখানে আসছি, সেটা হচ্ছে যে বিনিয়োগটা কতটুকু হবে। তো আমি যেটা আজকের কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম যে আমরা বেশ কয়েকটা পোর্টের কথা বলছি। আমি প্রথমে লালদিয়া পোর্টে গিয়েছিলাম, সেখানে প্রায় 600 থেকে 800 মিলিয়ন ডলারের মতো এফডিআই আসার সম্ভাবনা রয়েছে যদি পোর্টটা ঠিকভাবে এক্সিকিউট করা যায়। তারপরে আমরা গেলাম হচ্ছে বে টার্মিনালের ওখানে, যেখানে দুটো অপারেটরের কথা বলা হচ্ছে, তাদের প্রত্যেকেরই প্রায় $1 বিলিয়ন করে এফডিআই এনে ইনভেস্ট করার প্ল্যান। এবং তারপরে আমরা এনসিপি দিকে গিয়েছিলাম, সেখানে আমি শুনলাম রাফলি অ্যাবাউট $200 মিলিয়ন মতো কথাবার্তা হচ্ছে। সো এই ইনভেস্টমেন্ট, তো সো ইন টোটাল আমরা $3 বিলিয়ন কথা বলছি। এই টোটাল ইনভেস্টমেন্টটা হয়তো নেক্সট 3 থেকে 5 বছরে স্লোলি ট্রিকল ডাউন করবে ইফ উই আর এবল টু মেক ইট হ্যাপেন সাকসেসফুলি। বাট এই স্লো ট্রিকল ডাউন হলেও বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আনফর্চুনেটলি ইটস এ ভেরি আনফর্চুনেট ফ্যাক্ট যে আমাদের দেশের টোটাল এফডিআই নাম্বারটা খুবই ছোট। এই মুহূর্তে আমাদের যে বেস লাইন, সেই বেস লাইনটা একদম ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে ইকুইটি ইনজেকশন, সেই নাম্বারটা কিন্তু $1 বিলিয়ন নিচে প্রতি বছর। তো বছরে আমরা করি হচ্ছে $700-800 মিলিয়ন ইন এ ইয়ার। তো সেইখানে আমি $3 বিলিয়ন শুধু ইনভেস্টমেন্ট শুধু দেখতে পাচ্ছি পোর্টে। Forget about the factories that will actually be developed. And then the most important piece, which is employment. আমরা যদি পোর্টগুলো করতে পারি, আজকে আমরা যে নাম্বারটা শুনলাম যে শুধুমাত্র বে টার্মিনালেই 25,000 এডিশনাল কর্মসংস্থান হবে। Employment, I continue to say, is the biggest opportunity and the biggest challenge for our generation. So সেই জায়গায় যদি আমরা একটা ভালো ডেন্ট করতে পারি, আমরা যদি এই সরকার বলেন, আগামী সরকার বলেন, আগামী যতগুলো সরকার হবে বাংলাদেশের, আগামী 5-7টা সরকার, প্রত্যেকেরই কিন্তু সবচেয়ে বড় এজেন্ডা থাকতে হবে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান। সো সেটাকে সেন্টার পিস করে, সেটাকে প্রাইমারি গোল করে আমাদের যা ডিসিশন যেদিকে নেওয়া দরকার, যেভাবে নেওয়া দরকার আমাদের সেভাবেই নিতে হবে। তো এই পোর্টগুলোকে এফিশিয়েন্ট করলে যদি আমাদের ট্রেড বাড়ে, তাহলে বাই ডিফল্ট আসলে আমি এক্সপেক্ট করছি যে এমপ্লয়মেন্ট বাড়বে। And these are really big projects, good projects. It will also put us in global map. So আমি আসলে সবার কাছে এই কথা শুনতে বেশি ইন্টারেস্টেড। বেশ কয়েকটা ব্যাপারে জানতে চাই আপনাদের জেনারেলি চট্টগ্রাম সম্বন্ধে, চট্টগ্রামের ব্যবসা পরিস্থিতি, বিনিয়োগ পরিস্থিতি, ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে যদি আপনাদের কোনো ফিডব্যাক, মন্তব্য থাকে, এনিথিং দ্যাট উই ক্যান ডু ফ্রম গভর্নমেন্ট টু হেল্প ইউ, সেই ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে কাইন্ডলি প্লিজ শেয়ার। পোর্ট নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আমাদের যে অ্যাম্বিশন আছে সেটা নিয়ে যদি আপনাদের অভিমত দ্বিমত যাই থাকে সেটাও কাইন্ডলি শেয়ার করবেন। ইট হ্যাজ টু বি দ্য ক্রাউন জুয়েল বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। সো এটা খুবই আপনাদের সবার কন্ট্রিবিউশন এবং সবার সাহায্য এবং মন্তব্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ সবাইকে। আমি সবার সাথে হয়তো সিঙ্গুলারলি কথা বলবো পরে এক সময়, বাট ঢাকায় দাওয়াত রইল। মোস্ট ওয়েলকাম টু ভিজিট বিডা অফিস এনি পয়েন্ট ইন টাইম। থ্যাংক ইউ। আমি ওনাকে 9 মাসে যা দেখেছি তাতে একটা জিনিস বলতে পারি, বাংলাদেশে আমি বলছি যে এইরকম প্রো বিজনেস হেড অফ গভর্নমেন্ট আসেনি। এবং আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। আমরা ড্যাভোসে গিয়েছি, উনি একদিনে 27টা মিটিং করেছেন, সকালের থেকে রাত 8টা-9টা পর্যন্ত। পুরো ফোকাসটাই হচ্ছে যে কিভাবে বাংলাদেশে বিজনেস আনা যায়। ওনার মূল ফোকাস বাংলাদেশে বিজনেস আনতে হবে এবং বাংলাদেশে অসংখ্য জব তৈরি করতে হবে। ওনার কথা হচ্ছে যে আমাদের উই নিড টু ক্রিয়েট জব। এবং বেশিরভাগ মিটিংই হচ্ছে ইদার হেড অফ দ্য গভর্নমেন্ট বা ওয়ার্ল্ডের লিডার তো আছেই, কিন্তু যেখানেই যাচ্ছেন উনি বড় বড় বিজনেসম্যানদের সাথে কথা বলছেন, যারা বাংলাদেশের পটেনশিয়াল ইনভেস্টর তাদের সাথে কথা বলছেন। বাংলাদেশ হিস্টোরিক্যালি গত 20, 25, 30 বছর আমরা যে ইনভেস্টমেন্টটা চেয়েছি সেটা আমরা আনতে পারিনি, ফলে আমাদের কখনোই এই জব গ্রোথটা সেভাবে হয়নি। ফলে আপনারা দেখেন, আপনার পুরো চিটাগাং রিজিয়ন জুড়ে সবাই চলে যাচ্ছে মিডল ইস্টে। যারা এখানে বিশাল একটা প্রোডাক্টিভ ফোর্স হতে পারত তারা চলে যাচ্ছে মিডল ইস্টে।
বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবেন, এটা ওনার একমাত্র, ওনার খুবই এটা ওনার কথা হচ্ছে যে এটা করতেই হবে আমাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। তবে চিরাং পোর্টকে, এবং উনি যতগুলো মিটিং করেছেন, আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে 2 ডজন মিটিং এ সবাই ওনাকে বলেছেন যে আপনার চিরাং পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে, না হলে বড় ইনভেস্টমেন্ট আসবে না। অনেকে বলেছেন যে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম, বা আপনি একটা প্রোডাক্টের ডেলিভারি, আপনি একটা যখন অর্ডার পাচ্ছেন এবং ওইটা ডেলিভারি, এটা 7, 8, 10 দিনের মধ্যে আনতে হবে, নাহলে আপনি বড় ভালো বিগ বিজনেস ইনভেস্টমেন্ট এখানে আসবে না। এখন যেটা আমাদের 30-40 দিন লেগে যায়। আরো এফিসিয়েন্সি লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যায় যাতে আমরা সবাই বেনিফিটেড হই, এবং তাদের এফিসিয়েন্সি দেখে যেন বিদেশি বড় বড় ইনভেস্টররা বাংলাদেশে আসেন। তো সেইটার একটা আমি বলবো যে প্ল্যান এই গভর্নমেন্টের তরফ থেকে আছে। আমরা কিছু কিছু, আমি এখানে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক ধরনের মিস ইনফরমেশন দেখছি, ডিসইনফরমেশন দেখছি। অনেকে বলছেন যে জব চলে যাবে, জব যাবে না, জব 10 গুণ বাড়বে। যেখানে জব করছেন তার চেয়ে আরো 10 গুণ আমরা বলতে পারি যে জব বাড়বে। অনেকে বলছেন যে অনেকে বলছেন যে দেশের স্বার্থ হানি হয়ে এমন কাউকে আমরা দিচ্ছি। দেশের স্বার্থ হানি হবে না, দেশ আরো প্রসপ্যারিটিতে যাবে, দেশ প্রসপার করবে। আমরা চিরাং পোর্টকে আরো বড় দেখতে চাই, পুরো রিজিয়নের সবচেয়ে বড় বিগেস্ট পোর্ট হিসাবে দেখতে চাই। এবং এটা শুধুমাত্র চিফ অ্যাডভাইজারের ড্রিম হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের আশেপাশের সমস্ত দেশগুলোকে যাতে এটা সার্ভ করতে পারে, যেটা এখানে অন্তত 50টা জেটি বা 60টা জেটি যেখানে অপারেট করতে পারে, এই ধরনের চিন্তা ওনার মধ্যে। এবং এটা আমরা আশা করছি যে খুব দ্রুত এই যে আমরা যে প্ল্যানগুলো নিয়েছে, এটা ইন্টারিম গভর্নমেন্টের আমলেই সেই প্ল্যানগুলো এক্সিকিউট হবে। আমাদের প্ল্যান হচ্ছে দ্রুত চুক্তিগুলো 22 সেপ্টেম্বর করা, এবং তারপরে আপনারা দেখবেন যে আমরা আশা করছি যে প্রতি বছর বাংলাদেশে $multi-billion ইনভেস্টমেন্ট হবে। শুধুমাত্র আমরা যে প্রতি বছর যে ছোট খাটো যে ইনভেস্টমেন্ট পাই তার অন্তত 10-15 গুণ। আমরা হয়তো থাকবো না, অন্য গভর্নমেন্ট এসে তার ফসল তুলবেন, বাট অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে আমরা দেশের জন্য এই কাজটা করেছি। থ্যাংক ইউ। এই পর্যায়ে উন্মুক্ত আলোচনা এবং মতামত যদি থাকে কেউ, এটা অনুষ্ঠিত হবে। আমি উন্মুক্ত আলোচনা এবং মত বিনিময়ের জন্য মাননীয় প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং চট্টগ্রাম বন্দরে আমরা বাংলার ইকোনমিকে বিশ্বের জমিনে বর্তমান পজিশনে আনছি। আপনি আমাদেরকে একদিন ডাকেন, আমরা বাংলাদেশ সরকারকে এই বছর আমরা 2 লক্ষ কোটি টাকা দিছি। আপনি বলেন আমাদেরকে কি সুবিধা দিলে আমরা আগামী বছর 3 লক্ষ কোটি টাকা দেব। স্যার, আমরা বিদেশি ইনভেস্টমেন্ট অবশ্যই একটা করব, কিন্তু মনে রাখবেন আমার রুটস অফ মাই রুটস এই দেশে, আমার পূর্বপুরুষ থেকে আমি এই দেশে, আমার সমস্ত অর্জিত টাকা এই দেশেই গচ্ছিত, এদেশেই ব্যক্ত, এদেশেই প্রথিত। কিন্তু বিদেশিরা, আপনি গতকালকে পেপারে দেখছেন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক তাদের হাইয়েস্ট প্রফিট 3000 কোটি টাকা করছে। তারা টাকাটা গতকালকে নিয়ে গেছে। কিন্তু আমার টাকা, আমি যদি 100 কোটি টাকা প্রফিট করি, আমি পরের বছর আরো ধার দেনা করে ব্যাংকের থেকে আমি 200 কোটি টাকা ইনভেস্ট করার জন্য আমি চেষ্টা করি। স্যার, বিদেশিরা আসবে, কিন্তু তারা আসবে কিন্তু আমাদের স্বপ্নকে, আমাদের জীবনকে এবং আমাদের অর্থ সম্পদকে লুট করে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমি মিনতি করব, বিদেশিরা আসুক, আমরা ওয়েলকাম। আপনি জানেন স্যার, বার্মার মতো জায়গা, আপনাকে জায়গা কিনতে দিবে না কেউ। আমরা 6 বছর বার্মাতে ঘুরছি, আমাদের আমির খসরু মাহমুদ স্যার চৌধুরী সহ 6 বছর আমরা ঘুরছি বার্মাতে। আমাদের কোনো জমিন ওরা বিক্রি করতে দেয় নাই, আর আমরা কিন্তু জমিন দিয়ে দিতেছি, দেশকে দিয়ে দিতেছি। আমাদের ভাবতে হবে, আমরা দেশের উন্নতি চাই, আমরা জীবন মরণ দিয়ে এখানে কাজ করব, এই দেশকে সোনার বাংলা নয় হীরার বাংলা করব। আপনি আমাদেরকে ডাকেন, আমাদেরকে সুযোগ দেন, আপনি আমাদেরকে দয়া করে 500 একর জমিন একদিনে আপনাদের সমস্ত প্রবলেম আপনি সলভ করে দিচ্ছেন। আমরা কংগ্রেচুলেট আপনাকে, আপনি দয়া করে মিলিশ সহায়তা আমাদেরকে গ্যাস, পানি, ইলেকট্রিক ব্যবস্থা করে দেন। আমাদের স্বপ্ন এই বাংলার জমিনে কোন বেসিক স্টিল মিল নাই, আমরা আয়রন ওর থেকে সেই স্টিল মিল করব।
ইনিশিয়াল $5 বিলিয়ন ইনভেস্টমেন্ট হবে। আমাদের টাকা দেওয়ার জন্য বিশ্ব ব্যাংক রাজি আছে, এশিয়ান ডেভেলপমেন্ট রাজি আছে, আমাদের জেদ্দা ইসলামী ব্যাংক রাজি আছে। টাকার কোনো অভাব নাই স্যার, দয়া করে আপনি আমাদের বীরের সহায়তে গ্যাস, পানি, বিদ্যুতের ব্যবস্থা করে দেন, আমরা এই দেশে মিরাকল করবো। আসসালামু আলাইকুম। তাদেরকে কষ্ট করে মঞ্চে আসতে হবে না। প্রবলেম এখানে বাংলাদেশে যারা লোকাল ব্যবসায়ীরা ব্যবসা করেন তারা অনেক চ্যালেঞ্জ ফেস করে ব্যবসা করেন, এটা আমি খুবই পার্সোনালি মনে করি। আমার নিজের এত চ্যালেঞ্জ ফেস করে ব্যবসা করার টেন্ডেন্সি নেই, এই জন্য সারা জীবন আমি চাকরি করে আসছি। তো আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। আনফরচুনেটলি আমি এটা সত্যি মনে হয় আমার কাছে যে আমরা অনেক ব্যবসায়ীকে অনেক প্রমিস করেছি সরকার হিসেবে, এবং এটাকে আমাকে ইনহেরিট করতে হবে। আমি যদি প্রিভিয়াস সরকার প্রমিস করে থাকি সেটা আমারই প্রমিস, সরকারের প্রমিস। সেই প্রমিস গুলোকে আমার বাস্তবায়ন করার দায়িত্ব আমার। তো সেই প্রমিস গুলো আমরা এখন যতটুকু সম্ভব রিজলভ করার চেষ্টা করছি। গ্যাস একটা বড় সমস্যা এখন ক্যাটেগরিক্যালি, গ্যাসের সাপ্লাই একটা হিউজ প্রবলেম। তো এই গ্যাস সাপ্লাই নিয়ে অনেক কথাবার্তা চলছে, অনেক চেষ্টা চলছে, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি মুভ নেওয়ার চেষ্টা চলছে। গতকালকে আপনারা হয়তো দেখেছেন যে আমাদের যে এনার্জি অ্যাডভাইজার, উনি জ্বালানি উপদেষ্টা এক সংবাদ সম্মেলন করেছিলেন, ওখানে উনি বলছেন যে ওনারা এডিশনাল একটা করে কার্গো আনবেন আগামী মাসে, প্রতি মাস মে মাস থেকে শুরু করে। দ্বিতীয়ত হচ্ছে ওনারা পাওয়ার জেনারেশনে গ্যাস সাপ্লাই একটু কমিয়ে ইন্ডাস্ট্রিতে গ্যাস সাপ্লাই বাড়ানোর চেষ্টা করবেন, করে একটা ব্যালেন্স আনার চেষ্টা করবেন। টু বি অনেস্ট, আমি মনে করি যে এটাই যথেষ্ট না, আমাদের আরো অনেক অনেক কিছু করতে হবে। গ্যাসের প্রবলেমটা যদি আমরা সলভ করতে না পারি, আমি তো যেহেতু বেজা আরেকটা সংস্থা আমি দেখি, আমরা একদম লাইভ এক্সাম্পল। আমার কাছে গতকালকে আমাদের কাছে একটা চাইনিজ ইনভেস্টর এসেছেন একজন, ওনার সাথে ওনার সাপ্লাই চেইনের ভিতরে আরো 3 জন চাইনিজ ইনভেস্টর বাংলাদেশে আসার কথা বলছেন। কিন্তু ওনাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওনারা বাংলাদেশে, আমি ওনার সাথে কন্ট্রাক্ট সাইন করবো, উনি কনস্ট্রাকশন শুরু করবেন, 6 থেকে 12 মাসের মধ্যে উনি ফ্যাক্টরি চালু করা শুরু করে দিতেছেন। এখন চালু করা শুরু করে দেওয়ার মতো গ্যাস, ইলেকট্রিসিটি, রাস্তা, এই সবকিছু ফ্যাসিলিটি দেওয়ার আমার কোনো অপরচুনিটি নেই। সো আমার কাছে ইনভেস্টর রেডি, কিন্তু আমার কাছে আমার প্রপার্টি রেডি না, আনফরচুনেটলি। সো দ্যাট ইজ এ রিয়ালিটি, দ্যাট ইজ এ গ্রাউন্ড রিয়ালিটি। সো আমাদেরকে আসলে যত দ্রুত সম্ভব এই প্রবলেম গুলা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। আর চট্টগ্রামের কথা আপনি বললেন, আই জেনুইনলি ওয়ান্ট টু রিপিট দিস। যদি চট্টগ্রামের প্রজেক্ট গুলা ফেইল করে, মানে আমরা যদি চট্টগ্রামকে ঠিকভাবে এক্সিকিউট করতে না পারি, চট্টগ্রামে আমরা যে কটার কথা বললাম, ইকোনমিক জোন, চাইনিজ ইকোনমিক জোন, মিরসরাই ফ্রি ট্রেড জোন, এবং দ্য সাকসেস অফ কোরিয়ান ইপিজেড, আমাদের নিজেদের ইপিজেড আছে, এগুলা, আর একই সাথে পোর্ট, এই ফুল চিটাগং যদি ফেল করে তাহলে এন্টায়ার বাংলাদেশ উইল ফেল। ইফ চিটাগং ইজ সাকসেসফুল, বাংলাদেশ উইল বি বাই ডিফল্ট সাকসেসফুল। সো এটা জেনুইনলি দ্য ইকোনমিক স্টোরি অফ বাংলাদেশ। আমি একটু যারা আপনি গ্যাস সম্বন্ধে বলছেন, একটা টেস্টাইমেল করছি, আপনি গ্যাস সময় আছে, আপনি দেখেন গ্যাস কুমারের একটা মিটিং সামনে গেলে প্রতি সপ্তাহে ভোটার আমার পায়ে জোতা চলে যায়। সেই গেলে আমাদের দেশ এইটার থেকে আমরা পরিত্রাণ কিভাবে পাইতে পারি সেটা আমরা চিন্তা করবেন। আপনার উপদেষ্টা 2 জন লোক আছে, আপনি ওনাকে অনুরোধ করি আমরা কিভাবে So altogether around $35 billion এর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ওনাদের সাথে। আমরা এখানে তারা মাল্টিমোডাল কানেক্টিভিটি, বিশেষ করে রেল রোডেও তাদের আছে, ইনভেস্টমেন্টের প্রপোজাল আছে, আইসিটি এবং রিভার রুটের ব্যাপারেও তাদের আছে, এবং লজিস্টিক্সে আসলে দে ওয়ান্ট টু কন্টিনিউ। এই জন্য ডিপি ওয়ার্ল্ডের একটা বড় ধরনের ইউনুস মহোদয়, উনি আজকে আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে, চট্টগ্রাম নিয়ে, দেশের কর্মসংস্থান নিয়ে, বেকার সমস্যা নিয়ে ওনার যে বক্তব্যটা